আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, সুন্দর আছো এবং নিয়মিতভাবে পড়াশোনা করতেছো। সো তোমাদের ক্লাস 8-এর সায়েন্সের আরেকটা চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে কিন্তু আমরা আমাদের অধ্যায় 7 অর্থাৎ পৃথিবী আর মহাকর্ষ নিয়ে যা যা কিছু তোমাদের বইতে আছে সব কিছু আমরা আলোচনা করব এবং একদম খুঁটিনাটি বিষয় থেকে আলোচনা স্টার্ট করব। আর কি কি করবো ভাইয়া, এই রিলেটেড যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো দেখব, যা যা তোমাদের একদম টপ টু বটম বা এভারেজ থেকে একদম অ্যাডভান্স লেভেলে মানে সব যত থিওরি আছে সব কিছু ভাইয়া দেখা দিব। সো কথা বেশি বলবো না, আজকে তোমাদের ক্লাসে আসি আমি অর্ণব ভাইয়া, পড়াশোনা করতেছি বুটেক্সে। প্রথমে হচ্ছে আমাদের টপিকটা কি, মহাকর্ষ। এখন মহাকর্ষ আসলে জিনিসটা কি এইটা আসলে তোমাদেরকে বুঝতে হবে। সো মনে করো যে আমাদের এই মহাবিশ্বে এই যে সৌরজগৎ আছে, এই সৌরজগতের প্রত্যেকটা বস্তু একটা বস্তুকে আকর্ষণ করতেছে, অর্থাৎ একটা বস্তু আমার আরেকটা বস্তুকে আকর্ষণ করতেছে। সো আমি যদি এইভাবে ইন্টারপ্রেট করি ব্যাপারটা, যে মহাকর্ষ বলতে অ্যাকচুয়ালি একটি বস্তু অন্য আরেকটি বস্তুকে আকর্ষণকে বোঝায়। একটি বস্তু অন্য আরেকটি বস্তুকে যে আকর্ষণ করতেছে, এই আকর্ষণকে বোঝায়। এবং এই মহাকর্ষের যে সূত্রটা আছে বা এই মহাকর্ষের যে থিওরিটা আছে ভাইয়া, এখানে র্যান্ডম বস্তু হইতে পারে। কীরকম র্যান্ডম বস্তু হতে পারে তুমি চিন্তা করো ভাইয়া, এখানে আমার সূর্য এবং মনে করো চাঁদের মধ্যে আমার আকর্ষণটাকে মিনিং করতে পারে। আবার ধরো তোমার হচ্ছে র্যান্ডম কোনো গ্রহ এবং ধূমকেতু, এইটার আকর্ষণকে আমাদের মহাকর্ষ বলতে পারে। অর্থাৎ টোটাল যদি সামারি আমি করি, যে সৌরজগৎ বা এই গ্যালাক্সি এর মধ্যে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ করতেছে। এবং মজার কথা হচ্ছে যে এমন না যে আমার সূর্য চাঁদকে আকর্ষণ করতেছে, চাঁদও কিন্তু ভাইয়া আমার সূর্যকে আকর্ষণ করতেছে, চাঁদও আমার সূর্যকে আকর্ষণ করতেছে। এরকম না যে গ্রহ আমার ধূমকেতুকে আকর্ষণ করতেছে, এটা কিন্তু ধূমকেতুও আবার আমার গ্রহকে আকর্ষণ করতেছে। এরকম সিনারিও হচ্ছে আমরা দেখতে পারি। সো এখানে যদি এবার আমি বইয়ের লাইনে উঠে যাই, সেখানে কি বলা হচ্ছে দেখো, আমরা লাফ দিয়ে উপরের দিকে উঠতে চাইলে বেশি দূর উপরে উঠতে পারি না। আমরা যখন ভাইয়া মনে করেন এইটা আমাদের ভূমি, এইটা হচ্ছে আমাদের ভূমি, এই ভূমির উপর মনে করো আমরা একটা লাফ দিলাম র্যান্ডমলি। আমরা মনে করো এখানে দাঁড়ায় রইছি, এই দাঁড়ায় থাকা অবস্থায় আমরা একটা লাফ দিলাম, লাফ দিয়ে দেখলাম আমরা খুব বেশি দূর উঠতে পারি না। ভূমি দেখে আমরা ভাইয়া খুব বেশি দূর উপরে উঠতে পারি না। কেন উঠতে পারি না বলো তো? কোশ্চেন হচ্ছে ভাইয়া কেন উঠতে পারি না? কারণ পৃথিবী আমাকে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে। পৃথিবী আমাকে তার কেন্দ্রের দিকে কি করছে ভাইয়া? আকর্ষণ করছে। কেন্দ্রের দিকে আকর্ষণ করে, কেন্দ্রের দিকে আকর্ষণ করে। তো দেখেন আবার ভূপৃষ্ঠে ফিরে আসি, সে কি দেখো, আমরা যখন উপরের দিকে লাফ দিচ্ছি ভাইয়া, পৃথিবী তখন কি করতেছে জানো? পৃথিবী সুন্দর মতো তার কেন্দ্রের দিকে, মানে কি নিচের দিকে, সুন্দর মতো পৃথিবী আমাকে নিচের দিকে টেনে ধরে রাখছে, অর্থাৎ আকর্ষণ করতেছে, আমরা যাতে লাফ দিয়ে একটা সার্টেন ডিস্টেন্সের বেশি যেতে না পারি। ঠিক আছে, এই কারণে কি করতেছি আমরা আবার ভূপৃষ্ঠে, দেখো ভাইয়া আমরা কিন্তু আবার ভূপৃষ্ঠে ব্যাক করতেছি। দেখো আবার ভূপৃষ্ঠে ফিরে আসি। তেমনি গাছের ফল মাটিতে পড়ে। গাছের ফল কেন মাটিতে পড়ে ভাইয়া? কোশ্চেন ওই সেম, শুধু পৃথিবী আমাকে না, এই পৃথিবীর সারাউন্ডিং যা যা আছে সব কিছুকে তার কেন্দ্রের দিকে টানতেছে। এই পৃথিবীর এইটা হচ্ছে নিচে আমার ফ্লোর আছে, আমি কলমটা আছে, কলমটা যদি ছেড়ে দেই তাহলে কোথায় যাবে ভাই? আকাশে যাবে না, নিচের দিকে যাবে। কেন নিচের দিকে যাবে? কারণ
পৃথিবী এই কলমটাকে তার কেন্দ্রের দিকে টানতেছে, নিচের দিকে টানতেছে, এই কারণে সে ভূমিতে অর্থাৎ ফ্লোরে গিয়ে পড়বে। ঠিক এখানেও তো আমার গাছের ফল সেমও সিনারিও, তাই না? গাছের ফল মাটিতে পড়তেছে, ক্রিকেট বলকে উপরের দিকে ছুঁড়ে দিলে মাটিতে পড়তেছে। ক্রিকেট বলকে সেম সিনারিও, আপনি যখন উপরের দিকে ছুঁড়ে দেন একটা সার্টেন ডিস্টেন্স পর্যন্ত উপরে উঠে তারপরে সে নিচের দিকে নামা স্টার্ট করে। কেন নামা স্টার্ট করে? পৃথিবী এই ক্রিকেট বলটাকে তার কেন্দ্রের দিকে অর্থাৎ নিচের দিকে টেনে ধরে রাখার ট্রাই করতেছে, ঠিক আছে? এরকম না যে আপনি যে বলটাকে উপরের দিকে ছুঁড়ে দিলেন বা আপনি নিজে যে লাফ দিলেন, একটা সার্টেন ডিস্টেন্সে যাওয়ার পরই হচ্ছে পৃথিবী ওকে নিচের দিকে টেনে রাখছে, এরকম না। ওকে আপনি যখন লাফ দেওয়া স্টার্ট করতেছেন, আপনি যখন ক্রিকেট বলকে যেই মোমেন্টে উপরে ছোড়া নিক্ষেপ করতেছেন, ওই মোমেন্টের প্রত্যেকটা মোমেন্টেই সে কিন্তু তাকে নিচের দিকে আকর্ষণ করতেছিল। আমার পয়েন্টটা ধরতে পারছেন? এরকম না যে একটা সার্টেন ডিস্টেন্সে যাওয়ার পরই পৃথিবী আমাকে নিচের দিকে টানতেছে, এরকম না। উপরে ওঠার প্রত্যেকটা মোমেন্টে আমাকে কি করতেছিল? পৃথিবী নিচের দিকে টানতেছিল। এইটা একটু ভালো মতো বুঝতে হবে, ঠিক আছে? এর কারণ কি? কারণ পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানে বা আকর্ষণ করে। এই যে পৃথিবী আমাদেরকে তার নিজের দিকে টানতেছে বা আকর্ষণ করতেছে। শুধু পৃথিবী কেন সব কিছুই আমাদেরকে আকর্ষণ করে, সব কিছুই কি করতেছে? আমাদেরকে আকর্ষণ করতেছে। ওই যে আমি একদম প্রথম স্লাইডে বলছি যে এই যে সৌরজগৎ বলেন, গ্যালাক্সি বলেন, যাই বলেন, প্রত্যেকটা স্পেসিফিক বস্তুকণা আমাকে যেমন আকর্ষণ করতেছে, তেমনি আমিও স্পেসিফিক কণাকে আমার নিজের দিকে আকর্ষণ করতেছি। এটা বুঝতে পারছেন? ওকে, আসলে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে আকর্ষণ করে। এটাই তো একটু আগে বললাম না আমি, একে অপরকে আকর্ষণ করতেছে। কে আকর্ষণ করতেছে? মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা। এই আকর্ষণকে কি বলা হচ্ছে ভাইয়া? এই আকর্ষণকে বলা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এই আকর্ষণকে বলা হচ্ছে আমাদের মহাকর্ষ বল। এবং এই ঘটনাকে বা ফেনোমেনন, ঘটনাকে বলা হয় ফেনোমেনন, এই ঘটনাকে বলা হয় মহাকর্ষ। এই যে প্রত্যেকটা বস্তুকণা একজন আরেকজনকে আকর্ষণ করতেছে, এই ঘটনাটাকে বলা হয় মহাকর্ষ। এবং যেই বলে আকর্ষণ করতেছে, মানে টেনে ধরে রাখছে, একটা বল দিছে না ভাইয়া, আপনি দেখেন আপনি উপরের দিকে উঠতে চাচ্ছেন, বাট প্রত্যেকটা মোমেন্টে পৃথিবী কি করতেছে? আপনাকে নিচের দিকে টেনে ধরে রাখছে, যেন ও আপনাকে প্রতি মোমেন্টে নিচের দিকে টেনে ধরে রাখছে। অর্থাৎ তার কেন্দ্রের দিকে সে যখন টেনে ধরে রাখতেছে, এই টেনে ধরে রাখাটাকে ওয়ান কাইন্ড অফ বল বলতেছি আমরা। বুঝতে পারছেন? এটা ওয়ান কাইন্ড অফ বল বলতেছি। ফিজিক্সে আমি বলতে পারবো না, আপনাদেরকে বোঝানোর জন্য হয়তো বা বলতেছি যে ও প্রত্যেকটা মোমেন্টে আপনাকে তার কেন্দ্রের দিকে টেনে ধরে রাখছে, বাট এটা ফিজিক্সের ভাষা না। ফিজিক্সে বা আপনারা তো সায়েন্স পড়তেছেন এখন, এই টপিকটা কিন্তু আপনারা যখন 9, 10, 11, 12-এ যাবেন, এটা কিন্তু ফিজিক্সের টপিক। ফিজিক্সের ভাষা হচ্ছে যে আপনাকে বলতে হবে প্রত্যেকটা মোমেন্টে পৃথিবী এই মানুষটাকে তার কেন্দ্রের দিকে বল দিচ্ছে, পৃথিবী এই মানুষটাকে তার কেন্দ্রের দিকে বল দিচ্ছে। এবং মজার কথা হচ্ছে এই যে ওকে এইখানে তার কেন্দ্রের দিকে বল দিচ্ছে না, প্রত্যেকটা মোমেন্টে ওকে কেন্দ্রের দিকে বল দিচ্ছে, এই বলটাকে বলা হয় আমাদের, এই বলকে বলা হয় আমাদের ওজন বল। এই বলকে বলা হচ্ছে আমাদের ওজন বল। বুঝা গেছে? এই বলকে বলা হচ্ছে ওজন বল। ঠিক তেমনি আপনি মনে করেন এইটা হচ্ছে আমাদের ভূমি, এখানে মনে করেন একটা আপেল রইছে, এইটা মনে করেন একটা গাছ, এটা মনে করেন একটা গাছ, এই গাছে মনে করেন আমার কি হইছে ভাই? একটা আপেল ঝুলে রইছে, একটা এরকম আপেল ঝুলে রইছে। এই আপেলটাকে কি করতেছে ভাইয়া? এই আপেলটা যখন নিচের দিকে পড়তেছে, এই আপেলটা যখন নিচের দিকে পড়লো, গাছ থেকে যখন নিচের দিকে পড়লো, সে কেন পড়লো? ওই যে পৃথিবী তাকে নিচের দিকে কি করছে ভাইয়া? আকর্ষণ করতেছে, নিচের দিকে টেনে ধরে রাখছে, অর্থাৎ নিচের দিকে একটা বল দিছে। এখন নিচে বলতে কি বোঝায়? পৃথিবীর কেন্দ্র বোঝায়। নিচে বলতে বোঝায় পৃথিবীর কেন্দ্র। এই যে নিচের দিকে বা পৃথিবী এই আপেলটাকে তার নিচের দিকে কেন্দ্রের দিকে যে টেনে ধরে রাখছে বা এটাকে যে আমরা বল বলতেছি, এই বলটাকে স্পেশালি মনে রাখবেন আমরা ওজন বল বলি। এই বলটাকে আমরা স্পেশালি ভাইয়া ওজন বল বলি। বুঝা গেছে? আচ্ছা, এবার বলা হয়েছে নিউটনের মহাকর্ষ সূত্র এবং মহাকর্ষ বল এই জিনিসটা কি।
ওকে, সো নিউটনের মহাকর্ষের সূত্র আমি আগে আমার একটা নিউ স্লাইড নেই, এই নিউ স্লাইডে হচ্ছে আমি আপনাদের একটু বিস্তারিত আগে আলোচনা করি, দেন আপনাদের বইয়ের ভাষাগুলো, যেটা আমার অ্যাকচুয়ালি হ্যাবিট, আমি আসলে কোনো কিছু হচ্ছে স্লাইড দেখাকে পড়ানোর পক্ষপাতিত্ব না, আগে আমি নিজে বুঝাই, আপনি একটা র ফিল পান, দেন হচ্ছে গিয়ে কাহিনী। আচ্ছা, নিউটনের মহাকর্ষ সূত্র তাহলে কি জিনিস আমাদের এখন পড়ব আমরা মহাকর্ষ সূত্র। আচ্ছা, মহাকর্ষ সূত্রতে বলা হয় যে মহাকর্ষতে আমরা কি দেখছিলাম, যে একটা বস্তু আরেকটা বস্তুকে কি করতেছে ভাই, আকর্ষণ করতেছে। ধরলাম এইখানে হচ্ছে এইটা আমার একটা বস্তু, এখানে হচ্ছে এইটা হচ্ছে আমাদের একটা বস্তু, ধরলাম এইটা হচ্ছে আমাদের m1 বস্তু, অর্থাৎ এটার ভর হচ্ছে আমাদের m1, এটার ভাইয়া ভর হচ্ছে আমাদের m1। ঠিক আছে, এখানে আমি আরেকটা বস্তু কল্পনা করি, এখানে আমি আরেকটা বস্তু কল্পনা করলাম, এটা ধরলাম হচ্ছে আমাদের m2 বস্তু, অর্থাৎ এটার ভর হচ্ছে আমাদের m2 বস্তু। ঠিক আছে, এবং এই m1 এবং m2 প্রথম বস্তু এবং দ্বিতীয় বস্তু, তাদের মধ্যকার দূরত্ব, তাদের ভাইয়া মধ্যকার দূরত্ব কত বললাম, ধরলাম আমি তাদের মধ্যকার দূরত্ব হবে এই যে তাদের মধ্যকার মোটামুটি দূরত্ব, তাদের এই মধ্যকার দূরত্বকে বললাম আমি ডি, দূরত্বকে বললাম আমি ডি। সো এখানে আমাদের মহাকর্ষ সূত্রকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, মহাকর্ষ সূত্রকে আমরা এফ দিয়ে প্রকাশ করি, তাহলে এফ এর সূত্র আসবে জি m1 m2 বাই ডি স্কোয়ার। বুঝা গেছে, জি m1 m2 বাই ডি স্কোয়ার। এবার m1 m2 কি ছিল, m1 ছিল আমাদের প্রথম বস্তুর ভর, m2 ছিল আমাদের দ্বিতীয় বস্তুর ভর, তারপরে জি, এই জিটা মাথায় রাখবেন, এই জিটা হচ্ছে বলা হয় স্পেশালি মহাকর্ষ ধ্রুবক, এই জিটা বলা হয় আমাদের স্পেশালি মহাকর্ষ ধ্রুবক। এখন মহাকর্ষ ধ্রুবক কি জিনিস, মনে করেন পৃথিবীতে এই জি এর মান যতটুকু থাকবে, আপনি যদি চাঁদে ক্যালকুলেট করেন ভাইয়া, চাঁদে আমার জি এর মান সেমই থাকতেছে। আমার কথাটাকে আমি আবার রিপিট করতেছি, পৃথিবীতে এই জি এর মান যতটুকু আপনি পাবেন, চাঁদে গেলেও আপনি এই জি এর মান সেমটুকু পাবেন। আপনি যদি নেপচুনে যান, আপনি যদি প্লুটোতে যান, প্লুটো তো অবশ্যই এখন গ্রহতে নাই, আপনি যদি হচ্ছে শনিতে যান, ইউরেনাসে যান, জি এর মান আমার সেমই থাকতেছে। তার মানে এই কারণে আমরা ধ্রুবক বলতেছি, কনস্ট্যান্ট, মহাকর্ষ ধ্রুবক। আপনি যেই গ্রহতেই যান, যেখানেই যান না কেন, জি এর মান আমার ধ্রুবক আকারে পাঠতেছেন। এবং এইটার মানে মানটা হচ্ছে 6.67 ইন্টু 10⁻⁻11। ঠিক আছে, এটার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এটার একক নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এবং এটা একটু আপনারা খুব ভালো মতো এটা মাথায় রাখবেন। ঠিক আছে, এইটা আপনারা খুব ভালো মতো এটা মনে রাখার ট্রাই করবেন, এটা মাঝে মাঝে আপনাদের কোশ্চেনে তুলে দিতে পারে অবজেক্টিভে। জি, ওকে। সো আর ডি কি, ডি ছিল আমাদের মধ্যবর্তী দূরত্ব, ডি হচ্ছে আমাদের বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, বস্তুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। ঠিক আছে, এবার আপনি চিন্তা করেন, আমরা তো সূত্রটা দেখছি এবং আমরা কি বলছিলাম, যে এখানে একটা বস্তু আরেকটা বস্তুকে বোথ সাইড থেকে কি করবে, উভয় সাইড থেকে আকর্ষণ করবে। মনে করেন এখানে যদি আমি একটু বলি যে আমার এখানে m1 বস্তু, আমার এই যে m1 বস্তুটা আমি দাঁড়িয়ে রয়েছি, এই m2 বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করার ট্রাই করবে, অর্থাৎ আমার এখানে এই m2 বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে। আবার আমি যদি m2 বস্তুর দিকে দাঁড়াই ভাইয়া, তাহলে m1 বস্তু কি করবে, তার নিজের দিকে এইভাবে আকর্ষণ করার ট্রাই করবে, এখানে তার নিজের দিকে আমার এইভাবে আকর্ষণ করার ট্রাই করবে। সো এখান থেকে দেখা গেল সে তাকে এই দিক বরাবর আকর্ষণ করার চেষ্টা করতেছে।
ওকে, এবং মজার কথা হচ্ছে ধরে নিলাম এই যে আমাকে M1 বস্তু M2 বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করতেছে, এটাকে বললাম আমরা F1 বল, এটাকে বললাম আমরা F1 বল। আবার M2 বস্তু যখন M1 বস্তুকে তার নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করতেছে এইভাবে, এটাকে বললাম আমরা F2 বল। ঠিক আছে, F1 বল F2 বল। এবং মাথায় রাখবেন এখানে F1 বল আর F2 বলের মান কি হবে, পরস্পর সমান হবে, পরস্পর ভাইয়া সমান হচ্ছে। অর্থাৎ এই M1 বল M1 ভর M2 ভরকে যে বলে তার নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করবে, এই M2 বস্তুও M1 ভরটাকে তার সেই বলেই আকর্ষণ করার চেষ্টা করবে। কিন্তু দেখেন তো এই M1 বস্তুটা M2 বস্তুকে যেই দিকে এই দিক বরাবর আকর্ষণ করার চেষ্টা করতেছিল, আবার M2 বস্তুটা M1 বস্তুকে এই দিক বরাবর আকর্ষণ করার চেষ্টা করতেছিল। তাহলে একটা যাচ্ছিল একটা আমার এই দিক বরাবর আকর্ষণ করার চেষ্টা করতেছে, আর একটা আমার ওই দিক বরাবর আকর্ষণ করার চেষ্টা করতেছে। তার মানে কি তাদের দিকটা বিপরীত হচ্ছে না ভাইয়া? আমার কথাটা ধরতে পারছেন? একটার আকর্ষণ কাজ করতেছে এই দিক বরাবর, আরেকটার আকর্ষণ কাজ করতেছে আমার ওই দিক বরাবর। তাহলে এখানে দিকটা কি হচ্ছে ভাইয়া? এই আকর্ষণের দিক হচ্ছে আমাদের এখানে বিপরীত। আকর্ষণের দিক হচ্ছে আমাদের এখানে বিপরীত। বুঝা গেছে? আকর্ষণের দিক এখান থেকে বিপরীত। সো মহাকর্ষ সূত্র নিয়ে যা যা কিছু আছে আমরা কিন্তু খুব সুন্দর মতো আইডেন্টিফাই করে ফেললাম। এবং আমরা যদি এখন আমাদের বইয়ের পেজে চলে যাই, সো এখানে কি বলা হচ্ছে দেখেন, যে এ মহাবিশ্বের সকল বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তার মানে তারা কি করতেছে? একে অপরকে তার নিজের দিকে কি করতেছে? আকর্ষণ করতেছে, নিজের দিকে আকর্ষণ করতেছে। এ বিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাকে বলা হয় আমাদের মহাকর্ষ বল। তার মানে মাথায় রাখবেন, আপনাকে কোশ্চেন করতে পারে মহাকর্ষ বল কাকে বলে। আপনি এইখান থেকে এতটুকু অ্যান্সার, কোশ্চেনটা হচ্ছে আমাদের ক মার্কের কোশ্চেন ফর ক, মহাকর্ষ বল কাকে বলে, কাকে বলে। সো এখান থেকে লিখবেন যে এ বিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ বল তাই হচ্ছে আমাদের, বা তাকে মহাকর্ষ বল বলা হয়, তাকে লিখবেন। যেহেতু কাকে বলে বলছে, তাকে লাস্টে ইনক্লুড করবেন বা লাস্টে কনক্লুশনে বলবেন যে তাকে মহাকর্ষ বল বলা হয়। ঠিক আছে, এবার দেখেন কি বলা হচ্ছে, দুটি বস্তুকণার মধ্যকার এই আকর্ষণ বলের মান শুধু কণাদ্বয়ের ভর এবং এদের মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে। আপনি এখানে কি বলছে দেখেন, যে এই যে দুইটা বস্তুর মধ্যে যে আকর্ষণ, এই আকর্ষণ বলের মান শুধু কাদের উপর ডিপেন্ড করতেছে? কণাদ্বয়ের ভর আর তাদের মধ্যবর্তী দূরত্বের উপর ডিপেন্ড করতেছে। এটার মিনিং কি ভাইয়া? আপনি একটু চিন্তা করেন একদম ঠান্ডা মাথায়। এখানে জি তো আমার কনস্ট্যান্ট, জি তো আমার ধ্রুবক, আমি তো আগেই বলে দিছি, আমি তো ভাইয়া আগেই বলে দিছি যে আমার জিটা হচ্ছে কনস্ট্যান্ট, জিটা আমার কনস্ট্যান্ট। এই যে দুটা বস্তু, এদের মধ্যে যে আমাদের যে ভর, এই দুইটা বস্তুর যে ভর, এই দুইটা বস্তুর ভরকে আমি কখনো চেঞ্জ করতে পারবো? মাথায় রাখবেন, বস্তুর ভর আপনার কখনোই চেঞ্জ করা পসিবল না। মজার কথা হচ্ছে, আপনি পৃথিবীতে যে বস্তুর ভরটা পাবেন, আপনি যদি ভাইয়া চাঁদেও যান, সেখানেও আমার বস্তুর ভরটা কি থাকতেছে ভাইয়া? সেম থাকতেছে। আমি আবার রিপিট করতেছি, পৃথিবীতে আপনি যে বস্তুর ভরটা পাচ্ছেন, আপনি যদি ভাইয়া চাঁদেও যান, আপনি সেখানে বস্তুর ভর কী পাবেন ভাইয়া? সেমই পাবেন। তার মানে এইখানে M1 আর M2 এদের মানও কি হচ্ছে ভাইয়া? এদের মানও আমার কনস্ট্যান্ট হচ্ছে, এদের মানও আমার সুন্দর মতো কনস্ট্যান্ট হচ্ছে। এবং আমি যদি আবার একটুখানি রিক্যাপ করি, তাহলে দেখেন আমার জি এর মানও কনস্ট্যান্ট, তাদের বস্তু দুটার ভরও কনস্ট্যান্ট। কিন্তু মজার কথা হচ্ছে যে এইখানে এই বস্তু দুইটার ভরটা কি অবস্থায় আছে ভাইয়া? আপনি দেখেন তো, গুণ অবস্থায় আছে না এখানে বস্তু দুইটার ভর? এখানে বস্তু দুইটার ভর আসলে কি অবস্থায় আছে?
গুণ অবস্থায় আছে। তার এই কারণে বলা হচ্ছে যে বস্তুদ্বয়ের কণাদ্বয়ের ভর এবং কণাদ্বয়ের ভরকে কেন আমার পরিবর্তনশীল, ভর পরিবর্তনশীল না হওয়া সত্ত্বেও কিভাবে ডিপেন্ড করতেছে কারণ তারা গুণ অবস্থায় আছে। এবং আরেকটু যদি আমি একটু এলাবোরেট করি, যে মনে করেন এখানে 5 কেজি এখানে 2 কেজি ভরের মধ্যে যে আকর্ষণ বলটাকে মাপতে চাচ্ছি, এখানে যদি আমি 10 কেজি আর এখানে 30 কেজি দিই তাহলে আকর্ষণ বলটা ডিফারেন্ট হয়ে যাবে না? আমি আবার বলতেছি, এখানে 5 কেজি দিলাম, এখানে 2 কেজি দিলাম, এই দুটার মধ্যে যে আকর্ষণ বলটা কাজ করবে, এখানে যদি আমি 20 কেজি আর এখানে যদি 30 কেজি দিই তাহলে আকর্ষণ বলটা চেঞ্জ হয়ে যাবে না? তার মানে এখানে যেহেতু আমার গুণ ফরম্যাটে থাকে, সো আমি ধ্রুবক হওয়া সত্ত্বেও বলতে পারি যে হ্যাঁ, আমার এই দুইটা ভরের গুণ যখন করতেছি তখন এফটা আমার কি পড়তেছে, ইফেক্ট পড়তেছে। তার মানে এই এফ ডিপেন্ডস অন কাদের উপর ডিপেন্ড করতেছে? এই দুইটা গুণফলের উপর, তাদের ভর দয়ের উপর। ভর বলে না কিন্তু, ভর দয় বলছে, ভর দয়ের উপর। আবার চিন্তা করেন, আপনি যেমন মনে করেন যে এই M1 M2কে 1 বা 2 মিটার তাদের মধ্যবর্তী ডিস্টেন্স রাখছেন 2 মিটার, 2 মিটার দূরে দুইটাকে স্থাপন করছেন। আপনি চাইলে তো এখন এই 2 মিটার থেকে 5 মিটার দূরে স্থাপন করতে পারেন। হ্যাঁ পারেন, এটা তো সমস্যা নাই। আপনি চাইলে 10 মিটার দূরে স্থাপন করতে পারেন। তার মানে কি, এই যে মধ্যবর্তী দূরত্ব, এই মধ্যবর্তী দূরত্বও কিন্তু আমাদের পরিবর্তনশীল। এই মধ্যবর্তী দূরত্বও চাইলে কিন্তু আমরা কি করতে পারবো ভাইয়া, চেঞ্জ করতে পারবো। সো এখানে দেখা যায় যে আপনি যখন কাছাকাছি রাখেন এদের মধ্যে, যখন এই কাছাকাছি রাখার কারণে যে বলটা কাজ করে ভাইয়া, আপনি যখন দূরে নিয়ে যাচ্ছেন তখন কি বলটা একটু হালকা হয়ে যাওয়ার কথা না? কেন হালকা হচ্ছে এটা ইন ডিটেলস আরও একটু পরে গিয়ে আপনারা জানবেন, এখন ক্লাসে না, এই ক্লাসে না, আরও একটু পরের ক্লাসে গিয়ে জানবেন সমানুপাতিক ব্যস্তানুপাতিক এরকম কনসেপ্টগুলো। ওকে, এখন একটু জানেন, এখান থেকে নর্মালি একটু জানার ট্রাই করেন যে দেখা যাচ্ছে যে কাছাকাছি রাখলে যে বলটা পাবো, দূরে গেলেও আমার বলটা একই বস্তু, দুইটা কিন্তু আমার একই বস্তু, আমি কিন্তু ভর চেঞ্জ করিনি, জাস্ট দূরত্বকে আমি একটু বাড়াই দিছি। তার মানে কি, আমার এই পার্টটা একটুখানি আগে যেরকম বল কাজ করতেছিল কাছাকাছি রেখে দূরত্বে বাড়াই দিলে তার বলটা আর একটু হচ্ছে কম প্রভাবক বা কম প্রভাবশালী হবে, মানে দূরত্বে বলের মানটা কিছুটা কমে যাবে। আমি যদি আরও দূরত্ব বাড়াই দেই তার মানে কি বলের মান আরও কমে যাচ্ছে। সো এখানেও আমার ভরদ্বয়ের পাশাপাশি আমার বস্তুর মধ্যকার দূরত্বটাও একটা মেজর ফ্যাক্ট। দূরত্ব বাড়াইলে কমাইলে আমার বলের মান বাড়তে কমতে পারে, বুঝা গেছে? তার মানে এখান থেকে আমি বোঝানোর ট্রাই করতেছি যে আপনার এফটা আসলে কোন কোন প্যারামিটারে, কোন কোন মেজারমেন্টে বাড়তেও পারে কমতেও পারে, এটাই মিনিং করছে এখানে। ঠিক আছে, কণাদ্বয় এবং মধ্যকার দূরত্বের উপর নির্ভর করে, এদের প্রকৃতি কিংবা মাধ্যমের উপর নির্ভর করে না। অর্থাৎ বস্তু কোন মাধ্যমে আছে, বস্তু হচ্ছে কোন প্রকৃতিতে, মানে কোন ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, কোন পদার্থ দিয়ে তৈরি, এগুলো ডাজেন্ট ম্যাটার। তাদের দুইটা ভরদ্বয় আর হচ্ছে মধ্যবর্তী দূরত্ব, এই দুইটা প্যারামিটারের উপরেই ডিপেন্ড করতেছে। এরপরে বলা হচ্ছে বস্তু কণাদ্বয়ের ভর বেশি হলে আকর্ষণ বল বেশি হবে। এখানে কি বলা হয়েছে, বস্তু কণাদ্বয়ের যদি আমার ভর বেশি হয় তাদের মধ্যকার কি হবে, আমার আকর্ষণ বলও বেশি হচ্ছে। আচ্ছা আমি এটা বুঝাই দিচ্ছি কেন, দেখেন এবার আমি একটু বুঝাই দিচ্ছি। আমার সূত্রতে ছিল দেখেন F ইকুয়ালস টু জি M1 M2 বাই ডি স্কোয়ার। ঠিক আছে, সো এখানে দেখেন জিটা আমি কি বলছিলাম, জিটা আমি কনস্ট্যান্ট বলছিলাম। তার মানে এই কনস্ট্যান্ট পার্ট আর ইকুয়াল সাইন যদি আমি রিমুভ করে দিই, মাথায় রাখবেন এই কনস্ট্যান্ট পার্ট আর ইকুয়াল সাইন যদি আমি তুলে ফেলি তাহলে আমার জন্য এরকম একটা সাইন চলে আসে। এই দেখেন এরকম একটা সাইন চলে আসে, এই সাইনটাকে বলা হয় সমানুপাতিক সাইন। এই সাইনটাকে বলা হয় ভাইয়া কি সাইন, সমানুপাতিক সাইন। সমানুপাতিক সাইনের মাঝে যে একটু পরে বলতেছি আমি। এবার দেখেন তাহলে কি থাকতেছে, আমি জিও সরাই দিছি কনস্ট্যান্ট মান আর ইকুয়াল সাইনও সরাই দিছি, তাহলে আমার আসলো সমানুপাতিক সাইন। এখানে থাকলো তাহলে আমাদের M1 M2 আর ডি স্কোয়ার, M1 M2 আর ডি স্কোয়ার। এবার আপনারা লক্ষ্য করেন যে
এবার দেখেন তো উপরে থাকা মানে কি, আপনারা তো ম্যাথমেটিক্স করছেন অ্যাটলিস্ট, যে উপরে যে বান্ধাটা আছে সে গুণ অবস্থায় আছে আর নিচের যে বান্ধারা আছে সে ভাগ অবস্থায় আছে। সো আগে দেখি আমাদের গুণ অবস্থায় কারা কারা আছে। এফ প্রপোর্শনাল M1 M2, এই বান্দারা কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। ঠিক আছে, এই বান্দারা ভাইয়া গুণ অবস্থায় আছে। আচ্ছা, মানে দুটা M1 M2 এই এফ এর সাথে গুণ অবস্থায় আছে, আমি এটা মিনিং করছি যে M1 M2 ভাইয়া এফ এর সাথে গুণ অবস্থায় আছে এইটা। আর এইখানে দেখেন ডিটা কি আছে, 1 বাই ভাগ আকারে আছে না, 1/d² সামথিং। তাহলে আরেকটা লিখতে পারি এখান থেকে এইটা একটা লিখছি, এখান থেকে আরেকটা লিখতে পারি এফ প্রপোর্শনাল 1/d²। এফ প্রপোর্শনাল 1/d²। ওকে, সো এবার আপনি চিন্তা করেন যে এইখানে আপনি কি করছেন, ভরদ্বয় গুণ করছেন, ভরদ্বয় আপনি কি করছেন, গুণ করছেন। সো এখানে বলা হচ্ছে ধরে নেন আপনার এখানে ভরদ্বয়ের এই এফ সমানুপাতিক সাইনে আছে, এটাকে বলে সমানুপাতিক সাইন। এটার মিনিং হচ্ছে আপনার এই ভরদ্বয়ের গুণফল, ভরদ্বয়ের গুণফল যদি বেড়ে যায়, ভরদ্বয়ের গুণফল যদি বেড়ে যায়, আপনি যদি বাড়ায় দেন তাহলে এফ এর মানও আপনার কি হবে, বেড়ে যাবে। এফ এর মানও কি হচ্ছে ভাইয়া, বেড়ে যাচ্ছে। সেম অ্যাজ ভাইয়া আপনার দুইটা ভরের গুণফল যদি কমে যায় তাহলে এফ এর মানও কি হবে ভাইয়া, সুন্দর মতো আমার কমে যাবে। এফ এর মানও ভাইয়া সুন্দর মতো কমে যাচ্ছে। এবং মজার কথা হচ্ছে যে এইটা কেন হচ্ছে, কারণ তারা সমানুপাতিক অবস্থায় আছে। সমানুপাতিক মাথায় রাখবেন আপনার ক্লোজ ফ্রেন্ডও যখন ডান দিকে যাচ্ছে আপনিও ডান দিকে যান, আপনার ক্লোজ ফ্রেন্ড যখন বাম দিকে যাচ্ছে আপনিও বাম দিকে যান। সেম অ্যাজ এটা যেহেতু এরকম সমানুপাতিক অবস্থায় আছে, তারা যেহেতু ভাইয়া সমানুপাতিক, এই সমানুপাতিক অবস্থায় আছে, এই গুণফল যখন বেড়ে যাচ্ছে এফ এর মানও বেড়ে যায়, মানে মহাকর্ষ বলও বেড়ে যাচ্ছে। গুণফল যখন কমে যাচ্ছে এই মহাকর্ষ বলও তখন কমে যাচ্ছে। ঠিক আছে, এবার দেখেন এইখানে এফ প্রপোর্শনাল সাইন বা সমানুপাতিক সাইন 1/d², উপরে 1 নিচে সামথিং, তার মানে কি ভাগ ছিল এটা। এরকম সিনারিওটাকে কি বলতে পারি, এরকম সিনারিও বলা যায় যে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ব্যস্তানুপাতিক সম্পর্ক কি, এটা হচ্ছে আপনার শত্রু, এনিমি, যাকে আপনি দেখতেই পারেন না। অর্থাৎ যে মানুষটাকে আপনি দেখতে পারেন না ওই মানুষটা যদি ডানে যায়, আপনি যদি ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হন আপনি বামে চলে যাবেন, তাই না? যাকে দেখতে পারেন না তার কাছাকাছি না থাকাটাই বেটার। সো এটা হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্ক। ঠিক আছে, এইখানে যদি স্পেসিফিকলি আপনি যদি ডি এর মানটা মানে মধ্যবর্তী দূরত্ব কমায় দেন, তাহলে ও যদি কমে যায় তাহলে এফ তো ওর ব্যস্তানুপাতিক সম্পর্ক, যাকে সে দেখতে পারে না, এফ এর মান কি হবে, উল্টা বেড়ে যাবে। ধরতে পারছেন? ডি এর মান যদি কমায় দেন তার মানে এফ এর মান কি হয়ে যাচ্ছে, আস্তে করে বেড়ে যাচ্ছে। আবার আপনি চিন্তা করেন আপনি ডি এর মান বাড়ায় দিছেন কোনো একটা কারণে, তাহলে এফ এর মান কি হবে, আস্তে করে কমে যাবে, কারণ ওই যে উল্টা সম্পর্ক, যাকে আপনি দেখতেই পারতেছেন না। তাহলে ধরতে পারছেন এখানে সামারিটা, যে আমার এখানে বলা হচ্ছিল যে আমি হচ্ছে আমার কনস্ট্যান্ট ধ্রুবক আর ইকুয়াল সাইনটাকে রিমুভ করে এরকম একটা সাইন নিয়ে আসছি, যে সাইনটাকে বলা হয় সমানুপাতিক সাইন। এই সমানুপাতিক সাইনের ক্ষেত্রে দেখেন এই পাশে আছে বল, এই পাশে আছে উপরে M1 ইন্টু M2, নিচে আমার d²। তার মানে এখানে বলতে পারি M1 ইন্টু গুণ M2, এরা হচ্ছে বলের সাথে সেম অ্যালাইনে আছে, মানে গুণ অবস্থায় আছে। সো তারা সমানুপাতিক। এবং ডিটা বা d²টা আমার 1/সামথিংয়ে আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ব্যস্তানুপাতিক। সো এখানে একটা বাড়লে আরেকটাও বেড়ে যাচ্ছে, এখানে একটা কমলে আরেকটাও কমে যাচ্ছে, এখানে আমার যদি একটা বেড়ে যায় আরেকটা কমে যায়, তারপরে এরকম উল্টা সম্পর্কে ক্রিয়েট করতেছে। ঠিক আছে, সো এবার চিন্তা করেন যে এখানে বলা হচ্ছে দেখেন কণাদ্বয়ের ভর বেশি হলে, কারণ দেখেন আপনার কণাদ্বয় কি ছিল, M1 M2, আমি ওখানে কি বলছিলাম, M1 M2 গুণফল যদি বেড়ে যায় এফ এর মানও বেড়ে যাবে। দেখেন কণাদ্বয়ের ভর যদি বেশি হয় তাহলে গুণ করলে তো বেশি বেড়েই যাবে, তার মানে আকর্ষণ বল, অর্থাৎ এফ এর মানও কি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তারপরে বলা হয় দেখেন তাদের দূরত্বের মধ্যে আর তাদের মধ্যে এখানে বলা হয়েছে দূরত্ব বেশি হলে, দূরত্ব যদি ভাইয়া বেশি হয়, এখানে আমার
দূরত্ব যদি বেশি হয়, ওই যে এনিমি কি ছিল, দূরত্ব বাড়ায় দিচ্ছি, বলের মান কমে গেছে। তার মানে এখানে দেখেন আপনার কি বলা হয়েছে, বলের মানও আমার এখান থেকে কম হয়। বুঝা গেছে, বলের মানও আমার এখান থেকে কম হয়। এই সম্পর্কে নিউটনের একটা সূত্র আছে, যা নিউটনের সূত্র নামে পরিচিত। এই সম্পর্কে একটা সূত্র আছে যেটা হচ্ছে আমাদের নিউটনের সূত্র নামে পরিচিত। ঠিক আছে, এবার চলেন নেক্সট পার্টে। সো পরবর্তী আমরা যদি স্লাইডে চলে যাই, আমাদের এখানে বলা হচ্ছে দেখেন যে মহাবিশ্বের প্রতিটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই বান্দাকে কিন্তু আমরা প্রতিবারই বিভিন্নভাবে এই পয়েন্টটাকে পারতেছি, যেটা হচ্ছে আমাদের মহাকর্ষ যে অ্যাকচুয়াল ফরম্যাট বা অ্যাকচুয়াল সূত্র এখানে ইন্টারপ্রেট করা আমি করে দিছিলাম, যে একজন আরেকজনকে আকর্ষণ করতেছে এবং আকর্ষণ বলটা কি হচ্ছে, সমান হচ্ছে, বাট তাদের দিকটা কি হচ্ছে ভাইয়া, বিপরীত হচ্ছে। আচ্ছা, এই আকর্ষণের মান বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। এই দেখেন আমি একটু আগে বলছিলাম না ভাইয়া, এটা হচ্ছে তাদের গুণফলের সমানুপাতিক হচ্ছে, এবং বলা হচ্ছে যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। দেখেন এফ প্রপোর্শনাল 1/r² ছিল, 1/r² বা d² ছিল, অর্থাৎ দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হচ্ছে। ওকে, এবার বলা হচ্ছে এই বল বস্তুদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। এখন সংযোজক সরলরেখা বরাবর মানে কি, সংযোজক সরলরেখা বরাবর মানে কি, আপনি একটু চিন্তা করেন। এই বস্তুটার সেন্টার পয়েন্ট মানে মধ্যবিন্দু হচ্ছে এইটা, এটা হচ্ছে আসলে মধ্যবিন্দু বলা ঠিক না, এটাকে ভর কেন্দ্র বলা উচিত, বাট ভর কেন্দ্রের কনসেপ্ট এখন আপনাদের নাই। ঠিক আছে, এই বস্তুটার মধ্য পয়েন্ট বা ভর কেন্দ্র হচ্ছে এইখানে, এবং এই যে দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্টে কি এই সাদা দাগটা অ্যালাইন করছে না, সংযোগ করছে না, সংযোগ করছে। সো যেহেতু এই সাদা দাগটা এদের মধ্যে সংযোগ করছে, এই সাদা দাগের উপরই তারা একজন আরেকজনকে, এই যে একজন এই দিক আরেকজন আমার এই দিক, এই সাদা দাগের উপরই আমার এই বলটা হচ্ছে ক্রিয়া করবে। এরকম না যেভাবে ঢেউ খেলে চলে গেছে, এভাবে ঢেউ খেলে আকর্ষণ করতেছে, এরকম ভাবে সিনারিও আমরা দেখি না। কেন দেখি না, এটা পরবর্তী ক্লাসে গিয়ে আপনারা দেখবেন। ঠিক আছে, এটা একটু মাথায় রাখেন যে এই যে মধ্যবিন্দু বা কেন্দ্র বা ভর কেন্দ্র যেটাই বলেন, এই দুইটা বস্তুর ভর কেন্দ্র বা কেন্দ্র যদি আপনি একটা সরলরেখা দিয়ে টানেন, একটা সরলরেখা দিয়ে অ্যাটাচ করেন, এই সরলরেখার উপরই আমার এই দুইটা সমান ও বিপরীত যে আকর্ষণ বল এটা কাজ করবে। বুঝা গেছে? ওকে, এখানে এটাই বলা হচ্ছে যে সংযোগ সরলরেখা বরাবর ক্রিয়া করে। এরপরে বলা হচ্ছে দেখেন যে ধরি M1 আর এটা আমি কি করলাম, ধরি আমার M1 আর M2, M1 আর M2 দুটি বস্তু কণা পরস্পরকে d দূরত্বে অবস্থিত। ঠিক আছে, এই যে আমরা একটু আগে দেখছিলাম, এখানে আমরা দেখছিলাম যে M1 আর M2 বস্তুকণা পরস্পর এই যে d দূরত্বে অবস্থিত। ঠিক আছে, তারা d দূরত্বে অবস্থিত হচ্ছে, এদের মধ্যকার আকর্ষণ বল হচ্ছে Fg M1 M2/d²। ঠিক আছে, সো এইটা হচ্ছে আমি টোটালি দেখেন এই যে পরস্পর সমান ও বিপরীতমুখী, এটাও দেখাই দিছিলাম। সো এই পার্টটা কিন্তু আপনাদের সবার আগে আমি বলে দিছিলাম, এবং এখানে একটা জি সমানুপাতিক কাজ করতেছে। দেখেন এখানে একটা জি সমানুপাতিক কাজ করতেছে, এবং এটাকে বলা হচ্ছে সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক কেন বলা হয়, কারণ এটা আপনার প্লেস বেসে ক্লাস মানে কাজ করে না, মানে একটা প্লেসের উপর ডিপেন্ড করতেছে না, আপনি যেখানে নিয়ে যান না কেন এই জি এর মানটা আমার ওই একই রকম থাকতেছে। বুঝা গেছে? ওকে, সো এখানে বলা হচ্ছে সূত্র অনুসারে নির্দিষ্ট ভর দ্বিগুণ করা হলে এটাই বলছি যে একটা বস্তুকণা যদি দ্বিগুণ করা হয়, ভর গুণ ভরদ্বয়ের গুণফল যদি দ্বিগুণ হয়, এফ এর মানও দ্বিগুণ হবে। আপনি অর্থাৎ যত গুণ বাড়াচ্ছেন তত গুণ এটা বেড়ে যাবে, এটা তো একটু আগে এখানে বলে ফেলছিলাম। ওকে, সো আমি একটু সামনে আগাই। এবার হচ্ছে বলা হচ্ছে অভিকর্ষ এবং অভিকর্ষজ ত্বরণ অ্যাকচুয়ালি বলতে কি বোঝাচ্ছে। এবার চিন্তা করে এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ তাকে বলা হচ্ছে আমাদের কি, মহাকর্ষ। এটা তো আমরা দেখছি। এরপরে বলা হচ্ছে যে দুটি বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী, তাহলে পৃথিবী বস্তুকে যে আকর্ষণ করে তাকে বলা হয় মধ্যাকর্ষণ বা অভিকর্ষ। আমি একটুখানি ভেঙে এটাকে বলি। মনে করেন যে আমার হচ্ছে সূর্য আর পৃথিবী, সূর্য, আমি একটু যদি বলি
যে মনে করেন আমি পৃথিবী না বললাম, সূর্য আর হচ্ছে মঙ্গল, সূর্য আর মঙ্গল, এই সূর্য আর মঙ্গল কি দুইটা আমাদের সৌরজগতের র্যান্ডম দুইটা বস্তু, ঠিক আছে? এই র্যান্ডম যখন দুইটা বস্তু একজন আরেকজনকে আকর্ষণ করতেছে, এটাকে বলতে পারবো আমরা মহাকর্ষ, এটাকে বলতে পারতেছি আমরা মহাকর্ষ। বাট এটা যদি এরকম হয় যে পৃথিবী আর আমার হাতে থাকা এই কলমটা, পৃথিবী আর আমার হাতে থাকা এই কলম, এরা যখন একজন আরেকজনকে আকর্ষণ করতেছে, একজন আরেকজনকে আকর্ষণ করতেছে, সেটাকে মহাকর্ষ বলা যাবে, সেটাকে ভাইয়া আমরা মহাকর্ষ বলতে পারবো। বাট স্পেসিফিক ভাবে সেটাকে বলতে পারবো আমরা অভিকর্ষ, সেটাকে আরো স্পেসিফিক ভাবে বলতে পারবো আমরা অভিকর্ষ। কেন অভিকর্ষ বলতেছি ভাইয়া? কারণ হচ্ছে আমাদের এইখানে অভিকর্ষ হওয়ার একটা প্রথম শর্ত হচ্ছে ওকে হচ্ছে আমাকে একটা পৃথিবী হতে হবে, একজন আমার পৃথিবী হতে হবে, এবং এই পৃথিবী আমাকে ওই বস্তুটাকে আকর্ষণ করতে হবে। দেখেন এইখানে আমার এই পৃথিবী আর কলমের মধ্যে আমার একটা ভাইটাল পার্ট আমার পৃথিবী আছে। হ্যাঁ, অভিকর্ষ হওয়ার একটা শর্ত দেখেন যে দুটি বস্তুর মধ্যে একটা যদি হয় পৃথিবী, তাহলে পৃথিবী বস্তুটাকে যে আকর্ষণ করতেছে এবং এই পৃথিবী কলমটাকে আকর্ষণ করতেছে, এই আকর্ষণটাকে বলা হচ্ছে আমাদের অভিকর্ষ। ওকে, এখন কথা হচ্ছে ভাইয়া কলম কি আমার পৃথিবীকে আকর্ষণ করতেছে না? হ্যাঁ ভাইয়া করতেছে। পৃথিবী কলমকে যে বলে আকর্ষণ করতেছে, অর্থাৎ যে অভিকর্ষ বলে আকর্ষণ করতেছে, কলমও পৃথিবীকে আমার সেই অভিকর্ষ বলে আকর্ষণ করবে, ঠিক আছে? এরপর বলা হচ্ছে কি কোনো বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণই হচ্ছে আমাদের অভিকর্ষ। কোনো বস্তুর ওপর আমাদের যে পৃথিবীর আকর্ষণ, এই পৃথিবীর আকর্ষণকে কি বলা হচ্ছে আমাদের অভিকর্ষ বলা হচ্ছে, ঠিক আছে? যেমন গাছের ফল মাটিতে পড়তেছে, কেন মাটিতে পড়তেছে? পৃথিবী তার কেন্দ্রের দিক বরাবর টেনে ধরে রাখছে, অর্থাৎ কেন্দ্রের দিক বরাবর ওজন কাজ করতেছে। এই যে কেন্দ্রের দিক বরাবর ওজন কাজ করতেছে, এই ঘটনা বা ফেনোমেননকে বলা হচ্ছে আমাদের অভিকর্ষ। এবং বলটাকে বলা হচ্ছে স্পেসিফিকলি অভিকর্ষ বল, মহাকর্ষ বল না। মহাকর্ষ বল অভিকর্ষ বলের সূত্রও সেম, জাস্ট স্পেসিফিক আমি বলতে চাচ্ছি, এটাকে বলা হচ্ছে স্পেসিফিক অভিকর্ষ বল, ঠিক আছে? তারপরে বলা হচ্ছে এখানে পৃথিবী যেমন বল বা ক্রিকেট বলকে আকর্ষণ করে, এখানে কি বলা হচ্ছে পৃথিবী যেমন আমাদের বল বা ক্রিকেট বলকে আকর্ষণ করতেছে ভাইয়া, তেমনি এরাও পৃথিবীকে কি করতেছে, এরাও পৃথিবীকে আমার আকর্ষণ করতেছে। যে একটু আগে বললাম আমি এখানে যে এমন না যে পৃথিবী শুধু কলমটাকে আকর্ষণ করতেছে, কলমও আমার কি করতেছে ভাইয়া, পৃথিবীকেও আকর্ষণ করতেছে। পৃথিবী অনেক বড় এবং এর আকর্ষণ বল বেশি হওয়ায় বল এবং ক্রিকেট বল মাটিতে পড়ে। এখন বলতে পারেন যে ভাইয়া কলম যখন উপরের দিকে এভাবে ছুঁড়ে মারতেছি, কলম কেন নিচের দিকে অর্থাৎ পৃথিবীর কেন্দ্রের দিকে চলার চেষ্টা করতেছে? কেন আমার পৃথিবী কলমের কাছে আসতেছে না? কথাটা এরকম হচ্ছে পৃথিবী কেন কলমের কাছে আসতেছে না, সব কিছুই কেন পৃথিবীর দিকে আসতেছে, তাই না? এটা যখন কোশ্চেন রাইজ হবে তখন এই লাইনটা আপনারা মাথায় রাখবেন যে পৃথিবী আমার অনেক বড় এবং এর আকর্ষণ বল অনেক বেশি হওয়ায় বল আর ক্রিকেট বল আসলে মাটিতে পড়তেছে। মানে বল আর ক্রিকেট বলই আসলে ভর, মানে এর হচ্ছে কতটুকু ভর, একটা বলের ভর মনে করেন হচ্ছে 10 গ্রাম বা 50 গ্রাম হইতে পারে। পৃথিবীর ভরটাকে চিন্তা করেন, পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি, মানে ক্যালকুলেটরও মনে করেন শূন্য দিতে গিয়ে আপনি ভুল হয়ে যাবে, এরকম অবস্থা, এত বেশি ভর। তাহলে এরকম বেশি ভরটা কি কখনো হচ্ছে ক্রিকেট বলের কাছাকাছি যাবে না? ক্রিকেট বলটাই ভরের কাছে চলে আসবে, এটাকেই মিনিং করছে, ঠিক আছে? এরপর বলা হচ্ছে সহজ কথায় পৃথিবী ও অন্য যে কোনো বস্তুর মধ্যে আকর্ষণ সেটাই হচ্ছে আমাদের অভিকর্ষ। সূর্য এবং চন্দ্রের মধ্যে যে আকর্ষণ তা মহাকর্ষ, কিন্তু পৃথিবী এবং তোমার বিজ্ঞান বইয়ের মধ্যে যে আকর্ষণ সেটা হচ্ছে অভিকর্ষ। এই টোটাল স্লাইডটা দিয়ে কিন্তু আমি এই জিনিসটাকে বারবার আপনাদের রিপিট করাইছি, এটা বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এবার দেখেন অভিকর্ষ ত্বরণ বলতে আসলে কি বোঝায়। আগে আমরা আমাদের অভিকর্ষ ত্বরণের সূত্রটা শিখে আসি, আমরা আগে সূত্রটা শিখে আসি, এরপরে আমাদের আসলে বলতে কি বোঝায় এটা বুঝালে এটা আসলে ইজি হয়ে যাবে। সো এখন আমরা দেখব যে অভিকর্ষজ ত্বরণ, অভিকর্ষজ, আচ্ছা আমি পুরাটা লিখি, এখান থেকে আসবে হচ্ছে আমাদের অভিকর্ষজ
অভিকর্ষজ ত্বরণ। এখন অভিকর্ষজ ত্বরণের কনসেপ্টটা কি? অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দিয়ে প্রকাশ করি। অভিকর্ষজ ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করব ভাই? জি দিয়ে প্রকাশ করব। আচ্ছা, অভিকর্ষজ ত্বরণের সূত্র হচ্ছে জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার। ঠিক আছে, মনে করেন আমি এবার একটু ব্যাখ্যা দিই আপনাকে, চিত্র এঁকে টেকে ব্যাখ্যা দিলে আপনাদের হচ্ছে বুঝতে সুবিধা হয়। ওকে, মনে করেন এইটা হচ্ছে আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের পৃথিবী, আর্থ। ঠিক আছে, এই পৃথিবীর সেন্টার পয়েন্ট মনে করেন এইটা হচ্ছে আমাদের পৃথিবীর সেন্টার পয়েন্ট। এখন এই পৃথিবীর সেন্টার পয়েন্ট থেকে ভাইয়া এতটুকু পর্যন্ত ডিস্টেন্স, মানে এটা এই দাগটা হচ্ছে পৃষ্ঠের দাগ, এই সাদা গোলের দাগটা হচ্ছে পৃষ্ঠের দাগ। সেন্টার পয়েন্ট কেন্দ্র থেকে এই পৃষ্ঠ পর্যন্ত দূরত্বকে আমরা আর বলি, এই পৃষ্ঠ পর্যন্ত দূরত্বকে আর বলি। এই আর এর মিনিং হচ্ছে আমাদের ব্যাসার্ধ, এই আর এর মিনিং হচ্ছে ভাইয়া আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, আচ্ছা, এই পয়েন্টে একটা বস্তুকে আমি সেট করলাম, এই পয়েন্টে আমি একটা বস্তুকে সেট করলাম, এই যে একটা বস্তুকে সেট করলাম। এখন যখন আমি এই পয়েন্টে একটা বস্তুকে সেট করব ভাইয়া, তাহলে এইখানে অবশ্যই এই বস্তুটা কি হবে? পৃথিবী ওকে নিচের দিকে টেনে ধরে রাখার চেষ্টা করবে না ভাইয়া? অবশ্যই ভাইয়া টেনে ধরে রাখার চেষ্টা করবে। এই যে টেনে ধরে রাখার চেষ্টা করতেছে, সে কি এক প্রকার বল দিচ্ছে না? এই বস্তুর উপর বল দিচ্ছে না? বল তো দিচ্ছে। তাহলে এই বস্তুর উপর যে বলটা কাজ করতেছে, এইখানে হিডেন একটা পার্ট হচ্ছে ত্বরণ। আপনারা মাথা রাখবেন যে কোনো বস্তুর উপর যখন বল প্রয়োগ করা হয়, এই বস্তুর মধ্যে ত্বরণের একটা পার্থক্য বা ত্বরণ নামক একটা কম্পোনেন্টের জন্ম হয়, ত্বরণ নামক একটা কম্পোনেন্টের জন্ম হয়। এবং এই বস্তুর উপরও যখন পৃথিবী নিজ উদ্যোগে একটা বল প্রয়োগ করতেছে তার কেন্দ্রের দিকে, তার মানে এখানে একটা ত্বরণের জন্ম হইছে, এবং এই ত্বরণটাকে বলা হয় আমাদের এই অভিকর্ষজ ত্বরণ। এটাকে বলা হচ্ছে আমাদের একটা অভিকর্ষজ ত্বরণ। এবং এই ত্বরণের ক্ষেত্রে আমরা আর এর মানটা পাইছি। এবং আমি যদি বলি পৃথিবীর ভর ধরলাম আমরা এম, পৃথিবীর ভর ধরলাম আমরা এম। সো এখান থেকে সূত্রটা আসতেছে জিএম বাই আর স্কোয়ার। এবং মজার ব্যাপার হচ্ছে, আমার এই যে টোটাল সিনারিওতে ধরেন আপনি এখানে একটা 5 কেজি ভরের বস্তু রাখছেন, এখানে আপনি একটা 5 কেজি ভরের বস্তু রাখছেন। এই 5 কেজি ভরের বস্তুর জন্য আপনার যে জি এর মানটা আসবে, এখানে আপনি আরেকটা বস্তু রাখছেন, এখানে মনে করেন আপনি আরেকটা বস্তু রাখছেন, এখানে আপনি আরেকটা বস্তু রাখছেন, সেটা মনে করেন 20 কেজি ভরের বস্তু, 20 কেজি ভরের বস্তু। তাহলে আপনার হচ্ছে এখান থেকে এতটুকু পার্ট, এটাকেও তো ব্যাসার্ধ বলা যায়, এটাকেও তো ব্যাসার্ধ বলা যায়। তার মানে বলতে পারেন ভাই 5 কেজির জন্য যে ত্বরণটা কাজ করবে, 20 কেজির জন্য কি ত্বরণটা বেশি পরিমাণে কাজ করার কথা না? না, এখানে হচ্ছে রং কনসেপ্ট। মাথায় রাখবেন, আপনি যেই ভরের বস্তুটাকে রাখেন না কেন, আপনার ত্বরণ বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না ভাইয়া। ত্বরণ আমার বস্তুর ভরের উপর ডিপেন্ড করে না, ত্বরণ অ্যাকচুয়ালি ডিপেন্ড করে আপনি কোন গ্রহে বস্তুটাকে রাখছেন। আই রিপিট, আপনি কোন গ্রহে বস্তুটাকে রাখছেন সেটার উপর। দেখেন, এম বলতে তো আমি হচ্ছে পৃথিবীর ভরটাকে মিন করাইছিলাম, তাই না? এম বলতে কিন্তু ভাই আমি পৃথিবীর ভরটাকে মিন করাইছিলাম, আমি কিন্তু বস্তুর একটা ভর। এখানে এই সূত্রতে ভাইয়া, এই সূত্রতে কোনো জায়গায় আমার বস্তুর ভরটা কি আছে? না, এই কোনো জায়গায় ভাই আমার বস্তুর ভরের কোনো মানে অস্তিত্ব নাই। এই এমটা ছিল আমাদের পৃথিবীর ভর, তাই না? তার মানে এখানে আপনার জি এর ক্ষেত্রে আপনি মাথায় রাখবেন, আপনার যে এমটা আমরা ইউজ করতেছি সেটা কোন গ্রহে হচ্ছে, আসলে কোন গ্রহে বস্তুর আমি অভিকর্ষজ ত্বরণ বের করতে চাচ্ছি, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল টার্গেট। বুঝা গেছে? তার মানে এখানে এমটা হচ্ছে আমাদের গ্রহের ভর, ঠিক আছে? আরটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, আরটা হচ্ছে আমাদের গ্রহের ব্যাসার্ধ। এই যে কেন্দ্র থেকে এই যে এই দাগ পর্যন্ত দূরত্ব, এটাকে আমরা বলি ব্যাসার্ধ। ওকে, এবং এই যে এই সাদা দাগটা আছে না, একটু মাথায় রাখেন, এই সাদা দাগটাকে বলা হয় গতিপথ। এই সাদা দাগটাকে আমরা
এটা আপনারা মানে পরবর্তী ম্যাথে গিয়ে পাবেন, এই যা হচ্ছে ফিজিক্সের জিনিস না, এটা ম্যাথে জিনিস, যে পরবর্তী আপনারা ম্যাথে গিয়ে পাবেন যে এই যে কার্ভ পার্টটাকে বলা হয়, এটাকে বলা হয় গতিপথ, মানে কেন্দ্র থেকে যে গতিপথ পর্যন্ত দূরত্বটাকেই বলা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। আর জি এর মান তো আগে দেখে আসছি যে 6.67 × 10⁻11, এককটা হচ্ছে কেজি পার, আচ্ছা কেজি মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার, এইটা। ওকে, সো এখান থেকে তাহলে জি এর মানটা জানলাম, এবং মাথায় রাখেন যে আমার পৃথিবীর ভর কিন্তু কনস্ট্যান্ট, পৃথিবীর ভর কিন্তু কখনো চেঞ্জ হইতে পারে না। আবার পৃথিবীর এই যে ব্যাসার্ধ আর বলতেছি, এই পৃথিবীর ব্যাসার্ধ আরও আমার কনস্ট্যান্ট, জিও আমার কনস্ট্যান্ট, তাহলে এখানে অ্যাকচুয়ালি জি এর কি একটা কনস্ট্যান্ট ভ্যালু হওয়ার কথা না? আমার যখন জিও কনস্ট্যান্ট, এমও কনস্ট্যান্ট, আরও কনস্ট্যান্ট, তার মানে এই ক্ষেত্রে পৃথিবীর ক্ষেত্রে অভিকর্ষজ ত্বরণ জি এর মান আমরা ধরি 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং মাথায় রাখবেন যেটা, যে এখানে এককটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট মনে রাখার জন্য, ঠিক আছে? মনে আপনাকে এককটা রাখতে হবে। ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, অভিকর্ষজ ত্বরণ কিন্তু এক প্রকার ত্বরণ, সেখানে কাজ হচ্ছে আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, এবার হচ্ছে আমি হচ্ছে আপনাদেরকে বলি এখানে তাহলে কি কি আছে। এইখানে দেখেন আপনি একটু আমরা একটু পড়ে শোনাই আপনাদেরকে, যে অভিকর্ষ ত্বরণে কি বলা হচ্ছিল। আমরা জানি বল প্রয়োগ করলে কোনো বস্তুর বেগের পরিবর্তন হয়, বল প্রয়োগ করলে কি হচ্ছে ভাইয়া, বস্তুর বেগের পরিবর্তন হচ্ছে। আচ্ছা, বস্তু যে বেগের পরিবর্তন হচ্ছে, এটা আমার এখন একটু দেখায় দেওয়া উচিত যে কিভাবে বা কেন বা কোন ফরম্যাটে হচ্ছে, ঠিক আছে? মনে করেন আমি একটা বস্তু আঁকি, এখানে মনে করেন ভাইয়া আমি একটা বস্তু আঁকি, ঠিক আছে? ধরলাম এই বস্তুর ভর হচ্ছে আমার এম, ধরলাম এই বস্তুর ভর হচ্ছে ভাইয়া কি, ভাইয়া এম। এবার আমি এই বস্তুর ওপর, ভাইয়া এই বস্তুর ওপর মনে করো যে এই দিক বরাবর একটা এফ বল দিলাম, এই দিক বরাবর মনে করেন আমি একটা বল প্রয়োগ করলাম, এবং বলকে আমরা এফ বলে থাকি, একটা বল প্রয়োগ করলাম। যদি বল প্রয়োগ করে থাকি তাহলে এটার এফ, এই বলের সূত্রটা কি হয়? আমরা জানি এফ এর সূত্র আসে এফ ইকুয়ালস টু এম এ, এইটা হচ্ছে আমাদের বলের সূত্র, ঠিক আছে? আপনারা পরবর্তী 9-10-এ গিয়েও এই সূত্রটাই পাবেন, যে একটা বস্তুর উপর আমরা যখন বল প্রয়োগ করি, বলের সূত্রটা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ। এখন মজার ব্যাপার হচ্ছে যে মাথায় রাখবেন, আপনার বস্তুর উপর বল প্রয়োগ করছেন দেখে কিন্তু ত্বরণ হইছে। আপনারা এটা মাথায় রাখবেন যে বস্তুর উপর বল প্রয়োগ করছেন দেখে কিন্তু আমাদের ত্বরণ উদ্ভব হয়েছে, বা ত্বরণ তৈরি হয়েছে, এটা একটু মাথায় রাখবেন। কোনো বস্তুর উপর যদি আপনি বল প্রয়োগ না করেন, তার মানে ওইখানে আসলে ত্বরণের কোনো উদ্ভব হওয়ার চান্স নাই, এটা। এবার ত্বরণ কি জিনিস? ত্বরণকে একটু আগে দেখলেন আমরা ত্বরণকে এই দিয়ে প্রকাশ করি। ত্বরণের সূত্র হচ্ছে আমাদের শেষ বেগ মাইনাস আদি বেগ, শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ হচ্ছে আমাদের সময়, শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ হচ্ছে সময়। এবার শেষ বেগটা কি জিনিস ভাইয়া? শেষ বেগটা তো বুঝতে পারলাম না, তো আসেন এবার শেষ বেগটাও দেখাই। ফিজিক্সের মজা এখানেই, আপনাকে সব কিছু একদম ভেঙে ভেঙে দেখানো যায়, ঠিক আছে? সব কিছু আপনাকে একদম ভেঙে ভেঙে দেখানো যাবে। মনে করেন এটা হচ্ছে একটা গাড়ি, ঠিক আছে? এইটা হচ্ছে আমার একটা গাড়ি। এই গাড়িটা মনে করেন আপনার এই দিক বরাবর একটা ইউ বেগে চলছিল, এই দিক বরাবর একটা ইউ বেগে চলছিল, এবং আমি বললাম যে একটা নির্দিষ্ট সময় পরে গাড়িটা যখন আপনার এই পজিশন থেকে এইখানে চলে আসলো ভাইয়া, গাড়িটা যখন আপনার এই পজিশন থেকে আপনার এইখানে চলে আসলো, তখন তার বেগ হলো আমার ভি, তখন তার বেগ হলো আমার
ভি। আমি আবার বলতেছি, এখানে একটা গাড়ি চলতেছিল, সো আপনি দেখলেন এই মোমেন্টে গাড়ির বেগটা হচ্ছে আমার ইউ, এবং টি সময়, একটা নির্দিষ্ট সময় টি, টি সময় পরে এই মোমেন্টে গিয়ে আপনি গাড়ির বেগ মেপে দেখলেন আপনার ভি চলে আসছে। এই গাড়ির বেগটা টি সময় পরেই তো মাপছিলেন, তাই না? গাড়ির বেগটা যখন আপনি ভি মাপলেন, তখন আপনি কোথায় মাপছিলেন? টি সময় পরে মাপছিলেন। তাহলে এই ভি বেগটাকে বলা হচ্ছে আমাদের শেষ বেগ। এই ভি বেগটাকে বলা হচ্ছে আমাদের শেষ বেগ, আর ইউ বেগটাকে বলা হচ্ছে আমাদের আদি বেগ। ইউ বেগটাকে বলা হচ্ছে আমাদের আদি বেগ। সো শেষ বেগ আর আদি বেগ সম্পর্কে জানতে পারছেন ভাইয়া? হ্যাঁ, তার মানে শেষ বেগটাকে বলা হয় অ্যাকচুয়ালি ভি, আদি বেগটাকে বলা হয় ইউ। আর কতটুকু সময় পরিবর্তন হলো, অর্থাৎ ইউ থেকে যে ভি হলো কতটুকু সময় হয়েছে, টি সময় পরে হয়েছে, এই সময়টাকে বলা হয় আমাদের টি। তাহলে দেখেন তো আপনি ত্বরণের কনসেপ্টটা ধরতে পারছেন যে ত্বরণটা তাহলে কি হচ্ছে, ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। এবং এই কনসেপ্টটা কিন্তু আপনার ত্বরণ বোঝানোর জন্য আমি লিখে দিলাম। এবং আপনি জানেন যে এই ত্বরণটা আসলে কখন তৈরি হয়, যখন আপনার বস্তুর উপর কি দেওয়া হচ্ছে ভাইয়া, বল প্রয়োগ করা হচ্ছে। সিম্পল অ্যাজ, বস্তুর উপর আমি বল প্রয়োগ করছি, আমার ত্বরণের জন্ম নিছে। ওকে, সো এখানে আপনি দেখেন যে আমার বেগের পরিবর্তন হয়। এখন বেগের পরিবর্তন কেন হয় বলেন তো? যখন ত্বরণ তৈরি হয়, ত্বরণ তৈরি হয়, ত্বরণ তৈরি হইলে আমার বেগের তৈরি হয়। আচ্ছা, ত্বরণ তৈরি হলে আমাদের বেগের পরিবর্তন হয়, ঠিক আছে। সো এই যে বেগ পরিবর্তন হয়ে গেছে, এখানে বলা হচ্ছে দেখেন সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায়, এখানে বলা হচ্ছে সময়ের সাথে, কি বলা হচ্ছে দেখেন, সময়ের সাথে। দেখেন ত্বরণের সূত্রটা কি ছিল আমাদের, a ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। ভি মাইনাস ইউ বাই টি, দেখেন নিচে সময় আছে না, সো দেখেন সময়ের সাথে যে হার মানে কি, হার মাথায় রাখবেন যে ফিজিক্সের যেখানে যেখানে হার দেখবেন সেখানে সেখানে সময়টা ভাগ করে দেওয়া হয়, ঠিক আছে। শর্টকাট হচ্ছে যেখানে আপনি হারটা দেখছেন সেখানে মাথায় রাখবেন আপনার সময়টাকে ভাগ করে দেওয়া হয়েছে। তার মানে সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায়, বেগ বৃদ্ধি মানে কি, আপনার আগে ছিল ইউ বেগ, সেটা পরিবর্তিত হয়ে গেছে ভি বেগ। বুঝতে পারছেন? আপনার আগে ছিল ইউ বেগ, সেটা পরিবর্তিত হয়ে সেটা ভি বেগ হয়েছে। সো এখান থেকে আমার কি পারতেছে, বেগ বৃদ্ধি হচ্ছে। বাট ত্বরণে আপনাদের বইতে আছে বেগ বৃদ্ধি পাচ্ছে, বাট সবসময় যে বেগ বৃদ্ধি পায় এরকম না, বেগটা হ্রাসও পায়, কমেও যেতে পারে। বুঝতে পারছেন? এটা আপনাদের নাই অবশ্য, এটা আপনারা 9 10 গিয়ে পাবেন, মানে একদম পরবর্তী বছরে গিয়ে পাবেন যে বেগ আপনার ত্বরণের কারণে ব্রেকটা যেমন বৃদ্ধিও হতে পারে, ত্বরণের কারণে ব্রেকটা আবার কমেও যেতে পারে। তাহলে এটাকে কি বলা হচ্ছে ভাইয়া? ত্বরণ বলা হচ্ছে। তার মানে দেখেন ত্বরণ কাকে বলে, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের ভাইয়া ত্বরণ কাকে বলে, যে সময়ের সাথে যে হারে বেগ বৃদ্ধি পায় সেটাকে বলা হয় আমাদের ত্বরণ। এবং ত্বরণটা কিন্তু আমি সুন্দর মতো আপনার চিত্র এঁকে বুঝাই দিছি। আচ্ছা, এবার বলা আছে দেখেন অভিকর্ষ বলের প্রভাবেও বস্তুর, কস্তুর না বস্তুর, এখানে অ্যাকচুয়ালি এখানে বস্তুর হবে, বস্তুর, বস্তুর কি হয়, ত্বরণ হয়। অভিকর্ষজ বল, বলই তো, অভিকর্ষজ বল তো এক প্রকার বল, তাহলে এই বলের কারণে আমার কি হচ্ছে ভাইয়া, বস্তুর ত্বরণ হচ্ছে। এই ত্বরণকে বলা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণ জনিত ত্বরণ, দুটোই সেম না। আচ্ছা, যেহেতু বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, সুতরাং অভিকর্ষ বলের প্রভাবে কোনো স্থানে মুক্ত হবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে আমার অভিকর্ষজ ত্বরণ বলা হয়। এই কথাটার মিনিং কি? এই কথাটার মিনিং হচ্ছে, মনে করেন আমি একটা হচ্ছে আঁকি, ভূমি আঁকি, মনে করেন এইটা হচ্ছে আমাদের ভূমি, এইটা হচ্ছে আমাদের ভূমি। এইখানে মনে করেন কোনো একটা বস্তু আছে, এখানে মনে করেন আমার কোনো একটা এম ভরের বস্তু আছে। এই বস্তুটাকে যদি আমি বিনা বাধায়, মাথা রাখবেন যে বিনা বাধা, বিনা বাধা বলতে কি বোঝাচ্ছে, এখানে কোনো বাধা থাকবে না, বাতাস ওকে কোনো ধাক্কা দিবে না, আরো অনেক কম্পোনেন্ট বিনা বাধা বলতে বোঝাচ্ছে। সো বিনা বাধায় যখন বস্তুটা আমার নিচে পড়তে থাকে, বস্তুটা আমার নিচে পড়তে থাকে, তাহলে প্রতি মুহূর্তে আমার বেগের বৃদ্ধি হবে, প্রতি মুহূর্তে আমার বেগ বৃদ্ধি পাবে,
প্রতি মুহূর্তে আমার বেগ বৃদ্ধি পাচ্ছে এবং এই বেগ বৃদ্ধি যে পাচ্ছে এই প্রসেসটাকে বলা হচ্ছে ত্বরণ। আর স্পেসিফিক্যালি যে বস্তুটা নিচে পড়তেছে বাবা, বস্তুটা যে নিচে পড়তেছে কেন পড়তেছে? কারণ পৃথিবী এই বস্তুটাকে তার কেন্দ্রের দিকে টানতেছে। তার মানে এখানে আমার একটা মহাকর্ষ বা অভিকর্ষ বল কাজ করতেছে এবং এই যে প্রতি মুহূর্তে বেগ বৃদ্ধি পাচ্ছে এবং ত্বরণ হচ্ছে, এটা কার কারণে হচ্ছে? অভিকর্ষ বলের কারণে হচ্ছে না। আপনি দেখেন এখানে যে আপনার বেগটা বৃদ্ধি পাচ্ছে, এখানে যে আপনার বেগটা বৃদ্ধি পাচ্ছে অর্থাৎ ত্বরণ হচ্ছে, অর্থাৎ এখানে ত্বরণ হচ্ছে। এটা কেন হচ্ছে বলেন তো? আপনার সেই পৃথিবী বস্তুটাকে তার কেন্দ্রের দিকে টানতেছে, অর্থাৎ আমার মহাকর্ষ বলের কারণে হচ্ছে না ভাইয়া, মহাকর্ষ বলের কারণে হচ্ছে না ভাইয়া। যেহেতু মহাকর্ষ বলের কারণে আমার ত্বরণ হচ্ছে, মানে ত্বরণের জন্ম হচ্ছে এবং এই ত্বরণের কারণে আমার বেগ বৃদ্ধি পাচ্ছে, সুতরাং এই ক্ষেত্রে এই ত্বরণটাকে স্পেশালি আমাদের যে অভিকর্ষ ত্বরণ বলা হচ্ছে, আমাদের অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণ ত্বরণ বলা হচ্ছে। এবং অভিকর্ষ কেন বললাম? কারণ আমার পৃথিবী আছে এবং পৃথিবী এই বলটাকে আকর্ষণ করতেছে, সুতরাং আমি মহাকর্ষ বলের কারণেও বলতে পারি, আবার অভিকর্ষ বলের কারণে এখানে বলতে পারি। অভিকর্ষ বলের কারণে আমি কি বলতে পারি? এখান থেকে বলতে পারি। ওকে, আচ্ছা আমি এটা এইখানে না যাই। সো দেখেন, অভিকর্ষ বলের প্রভাবে পৃথিবী নিচের দিকে টানতেছে, কোন স্থানে মুক্ত হবে পরন্ত বস্তু। মুক্ত হবে পরন্ত বস্তু মানে কেউ যে বললাম বিনা বাধায়, ওকে কেউ বাধা দিবে না, কেউ কিচ্ছু করবে না, ঠিক আছে? মুক্ত হবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণ বলা হয়। এই যে বেগ বৃদ্ধির হারকে আমাদের অভিকর্ষ ত্বরণ বলা হচ্ছে। তার মানে এখানে বলতে পারে যে অভিকর্ষ ত্বরণ কাকে বলে? অভিকর্ষ ত্বরণ কাকে বলে? এই যে এতটুকু আমি সব ক মার্কের অ্যান্সার দাগাই দিচ্ছি যে অভিকর্ষ ত্বরণ কাকে বলে। এটা এতটুকু যে অভিকর্ষ বলের প্রভাবে কোন স্থানে মুক্ত ক্ষেত্রে বস্তুর পরন্ত বস্তু বেগ বৃদ্ধির হারকে আমাদের অভিকর্ষজ ত্বরণ বলা হয়। এই অভিকর্ষ ত্বরণকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম ভাইয়া? জি দিয়ে প্রকাশ করছিলাম। এবং এই জি এর সূত্র কি ছিল? জি এর সূত্রটা ছিল আমাদের জি ইকুয়ালস টু জিএম বাই আর স্কোয়ার, জিএম বাই আর স্কোয়ার। তাহলে দেখেন এখানে কি বলা হচ্ছে? যেহেতু অভিকর্ষ ত্বরণ এক প্রকার ত্বরণ, এটা কি আমার এক প্রকার ত্বরণ, সুতরাং এর একক হবে ত্বরণের একক, অর্থাৎ মিটার পার সেকেন্ড স্কোয়ার। আচ্ছা, এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটাকে আমি এইভাবে লিখছিলাম ভাইয়া, মিটার পার সেকেন্ড স্কোয়ার আমি এইভাবে লিখছিলাম। বাট আপনাদের হচ্ছে যেহেতু ইংলিশ না, আপনাদের বইতে বাংলা দেওয়া আছে, সুতরাং আপনারা বাংলায় লিখবেন আপাতত এইভাবে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, এইভাবে আপনারা বাংলায় লিখে দিবেন, ঠিক আছে? তাহলে আপনাদের জন্য সুবিধা, আপনাদের জন্য এইভাবে সুবিধা, ঠিক আছে? তারপর এখানে বলা হচ্ছে দেখেন, ধরা যাক এম পৃথিবীর ভর, ভূপৃষ্ঠে বা নিকটে অবস্থিত কোনো বস্তুর ভর, ডি হচ্ছে পৃথিবীর কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব। মহাকর্ষ সূত্র অনুসারে আমরা জানি হচ্ছে এফ ইকুয়ালস টু জি এম এম বাই ডি স্কোয়ার, ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ এম জি। আচ্ছা, এখান থেকে তারপরে কি করছে? ওকে, আচ্ছা এখান থেকে তারা হচ্ছে এই যে জি এর মানটা কোথায় তারা পাইছে, কোথা থেকে তারা পাইছে, এইটা হচ্ছে আমাদের এখানে ডিরাইভ করে দিছে, ঠিক আছে? ডিরাইভটা আমরা দেখে নিই, ডিরাইভটা আমরা আসলে দেখে নেই, তাহলে আসলে বুঝতে ইজি হবে। কারণ আপনারা সূত্র দেখছেন, এখন ডিরাইভটা দেখলে কোনো সমস্যা আছে? না, এখানে কোনো সমস্যা নাই। সো আমরা এখন ডিরাইভটা দেখি, আসেন। মনে করেন এইটা হচ্ছে আমাদের পৃথিবী, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের পৃথিবী। সো এটা হচ্ছে আমাদের আর্থ, এবং ধরলাম আমাদের পৃথিবীর ভর হচ্ছে আমাদের বড় হাতের এম। বুঝা গেছে? পৃথিবীর ভর হচ্ছে আমাদের বড় হাতের এম। এবার চিন্তা করেন যে এইখানে আমি একটা বস্তুকে কল্পনা করতেছি, এখানে আমি একটা বস্তুকে কল্পনা করলাম। ওকে, এই বস্তুর ভরটা হচ্ছে আমাদের ছোট হাতের এম, বস্তুর ভরটা হচ্ছে আমাদের ছোট হাতের এম। এবার চিন্তা করেন, এটা যদি পৃথিবীর কেন্দ্র হয়, তাহলে আপনার এই কেন্দ্র থেকে বস্তু কি, বস্তুটা আমার গতিপথের উপর আছে না? গতিপথ, এই যে সার্কেল, এই সার্কেলের উপর আছে না? সো এই এতটুকু ডিস্টেন্সকে আমরা কি বলি? এতটুকু ডিস্টেন্সকে বলি আমরা আর।
এতটুকু ডিস্টেন্সকে বলি আমরা আর। এবার দেখেন তো, এইবার এই পৃথিবী আর এই বস্তু একে অপরকে আকর্ষণ করবে, অভিকর্ষ বল বা মহাকর্ষ বল যেটাই বলেন, অভিকর্ষ বলই বলি, যে এই বস্তু এম ভরে বস্তু আর পৃথিবীর ভর এম, তার একজন আরেকজনকে কি করতেছে, আকর্ষণ করতেছে। এই যে তারা একজন আরেকজনকে আকর্ষণ করতেছে, তাদের মধ্যে কাজ করতেছে অ্যাকচুয়ালি কি বল বলেন তো, অভিকর্ষ বল। তাদের মধ্যে অ্যাকচুয়ালি কাজ করতেছে আমার অভিকর্ষ বল, তাদের মধ্যে কাজ করতেছে আমার অভিকর্ষ বল। এবার দেখেন এর বাইরেও, আচ্ছা অভিকর্ষ বল অ্যাকচুয়ালি কোথায় কাজ করতেছে, এইটা হচ্ছে অনেক বেশি জানাটা আপনাদের জরুরি। এবং অভিকর্ষ বলটা অ্যাকচুয়ালি এই বরাবর কাজ করতেছে না। আচ্ছা আমি যদি একটু মোটা করে দেই, এই বরাবর কাজ করতেছে না, হ্যাঁ এই বরাবরই কাজ করতেছে আমার অভিকর্ষ বল, অ্যাকচুয়ালি এই বরাবরই কাজ করতেছে। এই যে এই দুইটা অ্যালাইন বরাবর, তাই না, এটার পয়েন্ট অ্যালাইন করেন, যোগ করেন, এই দুইটা অ্যালাইন বরাবর আমার অভিকর্ষ বল কাজ করতেছে। আবার চিন্তা করেন এই বস্তুর উপর পৃথিবী কি, এই অভিকর্ষ বলের পাশাপাশি একটা ওজন বল, ওই যে কেন্দ্রের দিকে টেনে ধরা বল কাজ করতেছে না, এর কেন্দ্রের দিকে টেনে ধরা বল কাজ করতেছে, যেটাকে আমরা ওজন বল বলতেছিলাম। তার মানে এখানে আমার আরেকটা বল কাজ করতেছে, যেটা ওকে কেন্দ্রে বরাবর টেনে ধরে রাখছে, অর্থাৎ এই দিক বরাবর। এটা হচ্ছে আমাদের ওজন বল, এটা হচ্ছে আমাদের ওজন বল, এটা হচ্ছে আমাদের ওজন বল। তাহলে দেখেন আমার অভিকর্ষজ বল যেদিকে কাজ করতেছে, ওজন বলও কি সেম দিকে কাজ করতেছে না, নিচের দিকে। সো এখানে বলা হয় আমাদের অভিকর্ষ বল আর ওজন বল পরস্পর সমান। এবার অভিকর্ষ বল মানে কি, অভিকর্ষ বলের সূত্র হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার। আর ওজন মানে কি, ওজন হচ্ছে আমাদের এম জি। এবং ওজনটা আসলে কার জন্য, পৃথিবীর জন্য না, এম ভরের বস্তুর জন্য ওজনটা, বুঝা গেছে। ওজনটা হচ্ছে এম বলতে আমাদের স্পেসিফিক বস্তুর ভরটাকে বোঝাচ্ছে, এম বলতে আমার স্পেসিফিক ভাইয়া বস্তুর ভরটাকে বোঝাচ্ছে এই এম। তাহলে দেখেন এখন উভয় পক্ষ থেকে আপনি যদি এম এম কাটা দিয়ে দেন, তাহলে কি থাকতেছে আমাদের জি এম বাই আর স্কোয়ার ইকুয়ালস টু জি, এটাই তো থাকতেছে জি এম বাই আর স্কোয়ার ইন্টু জি। এবং এটাই কিন্তু আমরা একটু আগে এখানে দেখে আসছি না, জি এম বাই আর স্কোয়ার। তাহলে দেখেন এখানে কি আমার আর বস্তুর ভর আছে, হ্যাঁ আমার অভিকর্ষ বলের জন্য আমরা ক্যালকুলেশন এম ভর করছিলাম, আবার ওজনের জন্য আমরা এম জি করছিলাম। ওজনের সূত্র কি, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। এখানে এমটা হচ্ছে আমাদের বস্তুর ভর, এখানে এমটা হচ্ছে আমাদের বস্তুর ভর, ডাব্লিউ ইকুয়ালস টু এম জি। সো এটার জন্য আমরা কাজ করছিলাম ঠিকই, বাট যেহেতু তারা পরস্পর সমান, অর্থাৎ অভিকর্ষ বল যতটুকু কাজ করতেছে সেম ডাইরেকশনে আমার ওজন কাজ করতেছে, তারা পরস্পর সমান। যদি সমান হতে থাকে তাহলে আমাদের জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার চলে আসতেছে। এবং এই পয়েন্টটাই দেখেন এখানে বলা হয়েছে, দেখেন এম জি এখানে হচ্ছে আমাদের ওজন, আর জি এম এম বাই আর স্কোয়ার বা ডি স্কোয়ার, ঠিক আছে, এখানে এম এম কাটা, তাহলে এখানে কি থাকছে জি ইকুয়ালস টু জি এম বাই ডি স্কোয়ার, ঠিক আছে। সো এটা এখান থেকে বলা হচ্ছে, ঠিক আছে। এবং এই জি এর মান কিন্তু আসলে কিসের উপর ডিপেন্ড করে, দেখেন এখানে আপনি চিন্তা করেন যে জি ইকুয়ালস টু জি এম বাই আর স্কোয়ার, ঠিক আছে, জি এম বাই আর স্কোয়ার। এই জিটা কি কনস্ট্যান্ট, আমরা একদম শুরু থেকে দেখে আসছি। এমটা কি, এমটা কি ছিল ভাই, গ্রহের ভর। গ্রহের ভর কি কখনো চেঞ্জ হইতে পারে বাবা, না, গ্রহের ভর কিন্তু কখনো ভাইয়া চেঞ্জ হইতে পারে না। তার মানে এইটাও আমার কনস্ট্যান্ট, এইটাও ভাইয়া আমার কি হচ্ছে, কনস্ট্যান্ট হচ্ছে, এটাও আমার কনস্ট্যান্ট ধ্রুবক, এটাও ধ্রুবক। তাহলে একমাত্র চেঞ্জ হওয়ার পসিবিলিটি কার আছে ভাইয়া বলেন তো, এই চেঞ্জ হওয়ার পসিবিলিটি আছে একমাত্র এই ব্যাসার্ধের। অর্থাৎ ব্যাসার্ধের ক্ষেত্রে কি আসতেছে দেখেন, আপনার এই কনস্ট্যান্ট মানগুলো তুলে দিচ্ছেন, ইকুয়াল সাইন তুলে দিচ্ছেন, তুলে দিয়ে একটা সমানুপাতিক সাইন আনতেছেন, নিচে আছে জি এম এম তো সরে যাচ্ছে, কনস্ট্যান্ট আমি তুলে দিছি, তার মানে কি 1 বাই আর স্কোয়ার,
1/r² আগের মতো। তার মানে এই আর ব্যাসার্ধের উপর ডিপেন্ড করতেছে, ব্যাসার্ধ বা স্থানের উপর। দেখেন জি এর মান, দেখেন জি এর মান পৃথিবীর কেন্দ্র থেকে বস্তুর দূরত্ব ডি এর উপর নির্ভর করে, অর্থাৎ স্থানের উপর নির্ভর করে জি এর মান। ঠিক আছে, দূরত্ব বা এখানে বলতে পারি ভাইয়া স্থানের উপর নির্ভর করতেছে। জি এর মান বস্তু নিরপেক্ষ হলেও স্থান নিরপেক্ষ নয়, এই যে এটাই মিনিং করতেছে। কারণ জি প্রপোর্শনাল 1/r², ব্যস্তানুপাতিক। আর এর মান যদি কমায় দেন তাহলে শত্রু জি এর মান বেড়ে যাবে, আর এর মান যদি বাড়ায় দেন শত্রু জি এর মান কমে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে এইভাবে। এর অর্থ হলো পৃথিবীর কেন্দ্র থেকে বিভিন্ন স্থানের দূরত্ব ডি বিভিন্ন হলে জি এর মানও বিভিন্ন হতে পারে। অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে যদি আমার ওই যে গতিপথ যেটা, এই গতিপথ যদি ডিফারেন্ট হয় তাহলে আমার জি এর মানও ডিফারেন্ট হয়ে যাবে। কিরকম ডিফারেন্ট হবে আমি একটু আপনাদের আইডিয়া দিই। পৃথিবী কিন্তু কখনোই এরকম সুন্দর গোলাকার শেপ না, সুন্দর বৃত্ত না। পৃথিবী দেখতে অনেকটা কমলা লেবুর মতো, পৃথিবী দেখতে অনেকটা এরকম কমলা লেবুর মতো, এই যে কমলা লেবু। এখন এইটা যদি আমার সেন্টার পয়েন্ট হয়, এইটা যদি আমার ভাইয়া সেন্টার পয়েন্ট হয়, আমরা জানি কি জি প্রপোর্শনাল 1/r², আমরা জানি জি প্রপোর্শনাল 1/r²। এইখানে আমি একটা বস্তুকে কল্পনা করলাম, মনে করেন আমি এইখানে একটা বস্তুকে কল্পনা করলাম, আর আমি এবার এইখানে একটা বস্তুকে কল্পনা করলাম, এইখানে আমি একটা বস্তুকে ভাইয়া কল্পনা করছি। ঠিক আছে, এবার আপনি দেখেন ভাইয়া এই সেন্টার পয়েন্ট থেকে এই বস্তুর দূরত্ব, সেন্টার পয়েন্ট থেকে এই বস্তুর দূরত্ব মনে করেন r1। ঠিক আছে, আবার সেন্টার পয়েন্ট থেকে আমার এই বস্তুর দূরত্ব এইটা মনে করেন আমাদের r2। সেন্টার পয়েন্ট থেকে এই বস্তুর দূরত্ব আমার r1, সেন্টার পয়েন্ট থেকে এই বস্তুর দূরত্ব হচ্ছে আমাদের r2। এবার বলেন তো সেন্টার পয়েন্ট থেকে এই বস্তুকে আমার বেশি দূরত্বে আসে না, সেন্টার পয়েন্ট থেকে এই বস্তুটাকে আমার বেশি দূরত্বে আসে না। তার মানে আমি বলতে পারবো যে আমার এখানে r1 এর মান বড়, এখানে আমার r2 এর মান ভাইয়া ছোট। r1 এর মান বড়, r2 এর মান ভাইয়া ছোট। এবং r2 এর মান যখন আমার ছোট আসতেছে তার মানে কি r1 এর মান বড়। তাহলে দেখেন জি প্রপোর্শনাল 1/r², আর এর মান কি বড়, তার মানে জি এর মান কি হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে। এই পয়েন্টে আর এর মান বড়, আর এর মান যদি বড় হয় জি এর মান কি হবে, ব্যস্তানুপাতিক সম্পর্ক সুন্দর মতো কমে যাবে। এই তো ভাইয়া কমে গেছে, এই পয়েন্টে জি এর মান কম হবে। আবার দেখেন এই পয়েন্টে আর এর মান কি কম না, তার মানে আমি যদি এখানে লিখি যে জি প্রপোর্শনাল 1/r², এই পয়েন্টে এই স্পেসিফিক পয়েন্টে আর এর মান কি কম, তার মানে জি এর মান কি হয়ে যাবে ভাইয়া, বেড়ে যাবে। এই স্পেসিফিক পয়েন্টে ভাইয়া আর এর মান কম, জি এর মান কি হয়ে যাবে ভাইয়া, বেড়ে যাচ্ছে। তার মানে এইখানে আপনি লক্ষ্য করতে পারেন যে পৃথিবী কিন্তু ভাইয়া, পৃথিবী কিন্তু আমি এক পয়েন্টে বসাচ্ছি আর এর মান বেশি, জি এর মান কম, আরেক পয়েন্টে বসাচ্ছি আর এর মান কম, জি এর মান হয়ে গেছে ভাইয়া বেশি। তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে এই জিটা আমার, হয়তো বা আমি পৃথিবীর জন্য সবসময় বলি যে আমি ম্যাথ করার টাইমে বলবো যে অন এভারেজ আমরা 9.8 ধরে থাকি, বাট আমি যদি স্পেসিফিকলি বলি ভাইয়া 9.8 কিন্তু সব জায়গায় সেম ভাবে কাজ করে না, জি সবসময় স্থান ভিত্তিক কাজ করে। এটাই হচ্ছে এখানে আপনাকে প্রুফ করে বলে দেওয়া হয়েছে, এখানে আপনাকে প্রুফ করে বলে দেওয়া হয়েছে। সো আজকের লেকচার যে লেকচার 1, এই লেকচার 1 কিন্তু আমরা সুন্দর মতো এই পার্টগুলো নিয়ে আলোচনা করলাম, এবং আমি কিন্তু একদম ভেঙে ভেঙে দেখাইছি ভাইয়া। আমি একদম, যেহেতু আপনারা এই ক্লাসটা করবেন, আপনারা সবে মাত্র আসলে বিজ্ঞানটাকে আসলে সবে মাত্র না, মানে চ্যাপ্টার 7 থেকে চ্যাপ্টার 1 থেকে সম্ভবত 5 বা 6 পর্যন্ত যে পার্টগুলো আপনি পড়বেন, কোষের হ্যান ত্যান, খাদ্য পুষ্টি, এগুলো হচ্ছে বায়োলজি সাবজেক্ট। আজকে চ্যাপ্টার 7 থেকে আপনাদের অথেন্টিক্যালি ফিজিক্সের যে ফিল্ডটা, এই ফিজিক্সের ফিল্ডটা পাওয়া স্টার্ট করবেন। এবং এখানে আসলে বায়োলজির মতো, আমি আবার বলতেছি, এখানে বায়োলজির মতো মুখস্থ করার কিছু নাই। হ্যাঁ, আমি যেটা বলতেছি এটা ক মার্কের, ওটা পড়বেন, এটা পড়বেন, বাট এখানে আগে আপনাকে ইন্টেনশন থাকতে হবে আপনি বুঝতে পারতেছেন নাকি। এই কারণেই দেখেন আপনার লেখা আছে স্লাইড, দেখেন কত লেখা আছে স্লাইড, তাও দেখেন আমি আগে লিখে রাখতেছি। আপনার লেখা আছে বাট আপনার নিজে আগে আমি একে একে দেখেন এগুলা বুঝাচ্ছি। কেন বুঝাচ্ছি ভাইয়া, যাতে ফিজিক্স তো এটা তো ফিজিক্সের কনসেপ্ট, এটা তো আর
মুখস্থ করবেন না, এটাকে বুঝতে হবে দেন তারপরে পড়তে হবে, এই কারণেই। সো দেখেন আমি কিন্তু একদম ভেঙে ভেঙে, আমি এরকম না যে আসলে স্লাইড হচ্ছে আপনারে দেখাচ্ছি, এরকম না। আমি আগে লেখাচ্ছি, বুঝাচ্ছি, তারপরে হচ্ছে ইন্টারপ্রেট করে দেন আপনাকে হচ্ছে স্লাইডের দিকে যাচ্ছি, কারণ স্লাইডও বা এগুলো তো সব বইয়ের পার্টও তো ভাই বুঝাতে হবে। আমি যা থিওরি দিচ্ছি এক্সট্রা, এটার সাথে আপনার বইয়ের পার্টটা যদি ওভারল্যাপ করে বুঝি তাহলে আপনার জন্য বুঝতে গেছি। সো দেখেন আজকের ক্লাসে এতটুকুই, খুব বেশি টাইম নিব না আর। সো আশা করি এই ক্লাসটা আপনারা ধরতে পারছেন, আপনার ক্লাসটা এফেক্টিভ হবে আপনাদের জন্য। এবং অবশ্যই ক্লাস করার পরে আপনারা হাতে কলমে আবার বইটাকে যতটুকু পড়ছি রিডিং দিবেন। রিডিং দিলে দেখবেন যে ভাইয়া যা যা পড়াইছে, যা যা করাইছে, যা যা বলছে সব কিছুই আপনার বইতে আছে। এবং আমি আরো সুন্দরভাবে ইন ডেপথে বোঝানোর ট্রাই করছি, যাতে যেহেতু আপনার চ্যাপ্টার ক্লাস 8 আপনারা, তাই না? ক্লাস 8 না? হ্যাঁ, আরে আমি ক্লাস নিতেই ভুলে গেছি যে আমি কার ক্লাস নিচ্ছি। ছি, ক্লাস 8, তার মানে এই বছর কিন্তু আপনাদের স্কলারশিপ প্রোগ্রাম। এই বছর কিন্তু ভাইয়া শেষে আপনাদের স্কলারশিপ প্রোগ্রাম, এবং স্কলারশিপ প্রোগ্রামে কিন্তু এই চ্যাপ্টারগুলোই আছে। তার মানে এখন থেকে ভালো মতো পড়েন, ভাইয়ার সাথে থাকেন, ভাইয়া যতটুকু পড়াচ্ছে খুব ভালো মতো কমপ্লিট করেন। দেখবেন গত বছরের মতো চ্যাপ্টার, যে গত বছর যেমন আমি হচ্ছে, আপনি এখনো গ্রুপে গেলে দেখবেন পরীক্ষার আগে আমি আর হচ্ছে টেবিলে বসে আমি নিজ খাতায়, মানে খাতায় একটা কলমে নিজে হাতে লেখে হচ্ছে সাজেশন দিয়েছিলাম। দেখেন কোশ্চেন মিলায় দেখেন, ওই সাজেশনের এটা, ওই যে সিকিউ দিছে, সিকিউ ওই যে এই চ্যাপ্টার থেকে সিকিউটা দিছে। ঠিক আছে, আমি এখানে বলেই দিছিলাম যে আপনার অভিকর্ষজ ত্বরণটা বা ওজনটা নিয়ে খুব ভালো মতো ঘাটাঘাটি করতে। দেখেন ওটা নিয়ে কিন্তু সিকিউ দিছে, বুঝা গেছে? তারপরে যা যা ক্লাস করাইছিলাম ওখান থেকে কিন্তু ওভারল্যাপ করতেছে সবকিছু। তার মানে এতটুকু বলতে পারি যে এই ক্লাসটা যদি যতটুকু আজকে করছেন, যদি পুরোটা করতে পারেন আমার সাথে বা আমার সাথে ধৈর্য রেখে, আশা করি বৃত্তি পরীক্ষাতেও আপনার কি হবে না, হোপলেস হবেন না। বুঝা গেছে? সো আজকের ক্লাসটা এতটুকুই। দেখা হচ্ছে এই ক্লাসের পরবর্তী ভার্সনে। ততদিন সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। অবশ্যই ক্লাস শেষে নোটটা করবেন, বইটা পড়বেন। ততদিন সবাইকে টাটা, আসসালামু আলাইকুম।